আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? চারিদিকে শুধু সালমান শাহ হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন কনটেন্ট। এমন তথ্য সামনে চলে আসছে, তথ্যগুলো শুনতে পেরে গা শিউরে উঠছে। যাই হোক, আজকের কনটেন্টে সালমান শাহ হত্যাকাণ্ডের যে দিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সালমান শাহর পিএ অর্থাৎ সালমান শাহর সহকারী মনসুরের একটি ইন্টারভিউ প্রকাশিত হয়েছে একটি টিভি চ্যানেলে। সেখানে অনেক বিস্ফোরক মন্তব্য করেছে মনসুর। আরো একটি বিষয় নিয়ে আলাপ করব, সেটি হচ্ছে যে সামিরা এবং ডনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং সময় থাকলে আরো একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে এমডি ইকবাল ডনের সপক্ষে দুটি কথা বলেছে। চলেন ভূমিকা না করে আলোচনায় ঢুকে যাই। প্রথমেই মনসুর তার ইন্টারভিউটা আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। মনসুর লোকটা পাগল হয়ে গিয়েছিল সালমান শাহ মৃত্যুর পরে, এবং সালমান শাহর মৃত্যুর পর থেকে এই ২৯ বছর যে কিনা সালমান শাহের খুবই ঘনিষ্ঠ একজন ব্যক্তি ছিল, তার সঙ্গে সামিরার এই ২৯ বছরে একবারও মুখোমুখি দেখা হয় নাই। দেখেন, আমি যাকে ভালোবাসি বা বাসবো বা বেসেছিলাম, তার আশেপাশের বা তার সাথের বা তার শরীরের একটি জামাও আমার কাছে খুব ইম্পর্টেন্ট। প্রেম এমনই একটা বিষয়, ভালোবাসা এমনই একটা বিষয় যে যাকে মানে পীড়িতের পেত্নীও ভালো, এরকম একটা বিষয় আছে। তো সেই জায়গা থেকে সালমান শাহর ৪.৫ বছরের একজন সঙ্গী, তার কাছে সালমান শাহর অনেক কিছু, অনেক ইনফরমেশন। দেখেন, একটা লোক দিন-রাত ২৪ ঘন্টা একটা মানুষের সঙ্গে ছিল। তার সম্পর্কে সেই লোকটার ধারণা, জ্ঞান অস্বাভাবিক, অস্বাভাবিক। সামিরার পরে বা সালমান শাহর মায়ের পরে যদি সালমান শাহ সম্পর্কে খুব বেশি কিছু কেউ জেনে থাকে, সেটি হচ্ছে মনসুর। এই মনসুর সামিরার বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ তুলেছে, যেটি হলো সালমান শাহ বাসায় না থাকা অবস্থায় মনসুর সালমান শাহর বাসায় গিয়ে দেখতে পায় সালমান শাহর বাসার প্রধান দরজা খোলা, এবং সে ভাবি ভাবি বলে ডাকতে ডাকতে যখন ভেতরে ঢুকে যায়, তখন সে দেখতে পায় যে সামিরা বিভৎস অবস্থায় বেডরুম থেকে বাথরুমে ঢুকে পড়ে এবং মাথা বের করে উঁকি মেরে মনসুরকে জিজ্ঞেস করে সে এই সময়ে কেন বাসায় এসেছে। অর্থাৎ সামিরা এই সময়ে মনসুরকে কেন, কাউকে এক্সপেক্ট করে নাই। মনসুর একটা কাজে গিয়েছে, সালমান শাহ বাসায় পাঠিয়েছে, তার কোমরের একটা ব্যথা ছিল, সেই কোমরের বেল্ট আনার জন্য বাসায় পাঠিয়েছে। বেল্ট আনতে গিয়ে মনসুর এই ঘটনার সম্মুখীন হয়। মনসুর জানে যে এই ঘটনা যদি সে সালমান শাহকে গিয়ে বলে, তাহলে সালমান শাহ শুটিং প্যাক আপ করে দিয়ে বাড়িতে এসে সামিরার সঙ্গে ঝগড়া করবে। মনসুর সেই দিনের কথাটা সালমান শাহকে জানায় নাই। যদি জানাইতো, তাহলে হয়তো আজকে সালমান শাহ বেঁচে থাকতো, হয়তো বেঁচে থাকতো। সালমান শাহ তার স্ত্রীকে অগাধ ভালোবেসেছিলেন এবং অগাধ বিশ্বাস করতেন। সামিরাকে যে পরিমাণ বিশ্বাস সালমান শাহ করত, তার তিল পরিমাণ বিশ্বাস সামিরা সালমান শাহকে করত না। অর্থাৎ সামিরা আর সালমান শাহর মধ্যে প্রথম এবং প্রধান যে সমস্যা, সেটি হলো সন্দেহ। প্রচন্ড রকমের সন্দেহ করত সামিরা সালমান শাহকে, যেটি নিয়ে সে সাংসারিক জীবনে খুবই অসন্তুষ্ট ছিল, অসুখী ছিল। এখন একটা লোক
বাসায় প্রচন্ড মানে অসুখী, সে যদি বাইরে কারো কাছ থেকে সামান্য পরিমাণ ভালোবাসা পায়, তাহলে তাকে কখনোই কোনোভাবেই ওখান থেকে আটকানো যাবে না। কিন্তু তারপরেও সালমান শাহ সামিরাকে যথেষ্ট লেভেলের ভালোবাসতো এবং শুটিং শেষ হলেই, শুটিং প্যাক আপ হলেই সে সামিরের কাছে ছুটে যেত। সালমান শাহ যে ভুলটি করেছে মনসুরের মতে, সে তার কিছু বন্ধুদের বাড়িতে ঢুকিয়েছে, বেডরুমে বা গেস্ট রুমে বা নিজের রুমে প্রবেশের অনুমতি দিয়েছে। ফারুক নামে সালমান শাহর এক বন্ধু, যে কিনা ওই 10 আসামির একজন, সে ড্রাগ অ্যাডিক্টেড ছিল এবং তার মাধ্যমে সে সালমান শাহকেও ড্রাগ অ্যাডিক্টেড করার একটা পদক্ষেপ নিয়েছিল এবং সালমান শাহ টুকটাক ড্রাগ নেওয়া শুরু করেছিল এবং শেষের দিকে তার এই যে সামিরার কাছ থেকে শান্তি না পাওয়া এবং বিভিন্ন শিডিউল জটিলতা, চলচ্চিত্র শিল্পী সমিতি সহ অনেকগুলো সমিতি তাকে বয়কটের ডাক দিয়েছিল, সেই বিষয়টা, প্রযোজকরা তার ছবি, প্রযোজকদের সঙ্গে তার একটা ঝামেলা, বিশেষ করে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে তার যে ঝামেলা, কারণ ওই সময় আজিজ মোহাম্মদ ভাই বিশাল একটা ফ্যাক্টর। এই সমস্ত কিছু সালমান শাহর বিরুদ্ধে এবং সালমান শাহ, এই সমস্ত কিছু এক পাশে আর সালমান শাহ এক পাশে। সালমান শাহ শুধুমাত্র সামিরার ভালোবাসার উপরে, সামিরাকে বিশ্বাস করে সামিরার জন্য টিকে ছিল। সেই সামিরা চলে গিয়েছিল অন্য পাশে সালমান শাহকে একা করে দিয়ে, যেটি মনসুরের কথায় বোঝা যায়। সামিরা বাসায় খুবই স্বল্প পোশাক পরিধান করত, আর ওই পোশাককে যদি সালমান শাহর বন্ধুরা তাকে দেখে, বাসায় দেখে, আমি জানি না কার মাথায় কি কাজ করে, কত কিছুই তো ঘটে পৃথিবীতে। আমি এই বিষয়ে আর বিস্তারিত আলাপ করতে চাই না, এগুলো আপনারা বুঝে নেবেন, কার কোথায় কোন মনোযোগ কখন ঘটে যায়। প্রেম আর শরীরের চাহিদা, এই দুইটা বিষয়ে কোনো নীতি মানে না, কোনো ন্যায় মানে না, যে কোনো অন্যায় ঘটাইতে পারে। তদন্ত এবং আদালত প্রমাণ করবে বা সেখানে বেরিয়ে আসবে যে সেরকম কিছু ঘটেছিল কিনা। আমরা কেবল আন্দাজ করতে পারি, আন্দাজ যে সত্য হবে তা নয়। সামিরা নিষ্পাপ হতে পারে, ডনও নিষ্পাপ হতে পারে, হতে পারে। আবার সামিরাই প্রধান আসামি হতে পারে, ডনও যুক্ত থাকতে পারে, হতে পারে। এই সমস্তই আদালতে প্রমাণ হবে। কিন্তু এ সমস্ত প্রমাণ করবার আগে এরা দুজন যে গা ঢাকা দিয়েছে, এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথম আলোর একটা রিপোর্টে জানতে পারলাম, সামিরার সঙ্গে মানে সালমান শাহ আত্মহত্যা যখন হত্যা মামলায় রূপান্তরিত হলো, তারপর থেকে সামিরাকে ফোনে ট্রেস করা যাচ্ছে না। প্রথম আলোর যেই সাংবাদিক এই 4 দিন আগেও সামিরার সঙ্গে রেগুলার কথা হইতো, এই গত 4 দিন ধরে সামিরার সঙ্গে কথা বলতে পারছে না, খুঁজে পাচ্ছে না, ফোনে পাচ্ছে না, ট্রেস করতে পারছে না। ডনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ডনকে ফোন করে মেসেজ করে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। এবং প্রথম আলোর সেই পোস্টের নিচে দেখলাম সাংবাদিক রুম্মান রশিদ খান জানিয়েছে যে গতকাল অথবা কয়েকদিন আগেও তার বাড়ির সামনে ডন দোকানে চা খেয়েছে। সেটি কোন এলাকায় সেটি সে উল্লেখ করে নাই রুম্মান রশিদ খান, অর্থাৎ ডন যে দেশে আছে এ ব্যাপারে নিশ্চিত। আপনারা জানেন যে ডন, সামিরা সহ সালমান শাহ হত্যা মামলার যত আসামি আছে তাদের বোর্ডিং জব্দ করা হয়েছে, অর্থাৎ তারা চাইলেই দেশ থেকে পালাতে পারবে না, যদি না গভর্নমেন্ট বা রাজনৈতিক কোনো ব্যক্তি তাদেরকে ওপারে
যেতে সাহায্য না করে। এখন কথা হচ্ছে যে যেই সামিরা কেন ভয় পাচ্ছে আদালতে যাওয়ার জন্য, বা ডন কেন ভয় পাচ্ছে আদালতে যাওয়ার জন্য? মালেক আফসারী তার ভিডিওতে বললেন যে মালেক আফসারী যখন সালমান শাহর হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছিল, সামিরা তখন মালেক আফসারীকে থ্রেট দিয়েছিল, ভিডিও নামায় ফেলতে বলছিল, এবং মালেক আফসারী সাহেব ভয় পেয়ে সেটা নামিয়েও ছিলেন। রিসেন্ট তিনি সেটি স্বীকার করলেন এবং বললেন যে এখন তো সামিরাকে নিয়ে প্রচুর কন্টেন্ট হচ্ছে, সামিরা কেন তাদেরকে থ্রেট দিচ্ছে না? কিসের ভয় সামিরার? কন্টেন্টের জায়গায় থাকবে, সে যদি কিছু করে না থাকে তাহলে তার ভয়টা কিসে? যুক্তি মিলছে না, যুক্তি খণ্ডন করতে পারছি না। সামিরা এবং যে ১০ জন যে আসামি করা হয়েছে এই মামলায়, যারা বেঁচে আছেন, তাদেরকে রিমান্ডে নিলে আমার মনে হয় সমস্ত কিছু গড়গড় করে, মানে এত বছর আটকে রাখা যায় না একটা বিষয় পেটের ভিতরে, এত বছর আটকে রাখা যায় না। এদিকে এমডি ইকবাল বলছেন যে ডন নাকি অনেক ভীতু স্বভাবের, এত ভীতু, এত ভীতু যে সে কারো হত্যার পরিকল্পনা করতে পারে না। আমিও তাই মনে হচ্ছে, ভীতু বলেই হয়তো সে এখন পালিয়ে বেড়াচ্ছে, পুলিশের হাতে ধরা দিচ্ছে না। যেহেতু এটি একটি হত্যাকাণ্ড হিসেবে আদালত স্বীকৃতি দিয়েছে এবং পুলিশ তাদেরকে খুঁজতেছে অ্যারেস্ট করবার জন্য, তারা যদি তারা যদি মানে নির্দোষ হয়ে থাকতো, তাদের ভেতরে যদি কোনো ভয় না থাকতো, তাদের ভেতরে যদি কোনো প্রায়শ্চিত মানে অনুশোচনা বোধ না থাকতো, যে না আমি তো কিছু করি নাই, আমার কি হবে, তাহলে তারা কিন্তু নিজেরাই গিয়ে পুলিশের কাছে ধরা দিত যে ভাই আমারে খুঁজতেছেন, এই যে আমি, বলেন কি করতে হবে, আমি তো কিছু করি নাই। যেহেতু যেহেতু আমার কাছে মনে হচ্ছে, বা অনেকের কাছে এটা মনে হচ্ছে, বা অনেক সোশ্যাল মিডিয়া অনেকেই বলছে এই কথাগুলো, যে তারা অপরাধী বলেই তারা লুকিয়ে আছে, অপরাধী বলেই তারা এতদিন থ্রেট দিয়েছে সবাইকে, বড় গলায় কথা বলেছে। সামিরা একটা কথা বলতো, সাংবাদিকদের বলেছে সে, যদি কোনো বাড়িতে কোনো সন্তান আত্মহত্যা করে, তাহলে তার মাকে যদি জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ না ডাকে, তাহলে তার স্ত্রীকে কেন ডাকবে? এই কথাটা আমি আজকে কোন একটা লেখায় দেখলাম এবং কথাটা পড়ার পরে আমি খুব হাসছি, খুবই হেসেছি। মানে এত লেম, এত খোঁড়া একটি যুক্তি সামিরা কেন দিচ্ছে? আপনারা জানেন যে স্ত্রী মারা গেলে আগে স্বামীকে ধরে, আর স্বামী মারা গেলে আগে স্ত্রীকে ধরে। পুরো পৃথিবীতে স্ত্রী যদি কোনো অপঘাতে অপমৃত্যু হয়, তাহলে প্রথম সন্দেহের তীর যায় স্বামীর উপরে। আর স্বামীর যদি অপমৃত্যু হয়, তাহলে প্রথম সন্দেহের তীর যায় স্ত্রীর উপরে। কেন? কেন যায় সেই বিষয়গুলোই খতিয়ে দেখতে হবে। সেই বিষয়গুলোই যদি সামিরার সঙ্গে ঘটে থাকে, সেই বিষয়গুলোই যদি স্বামীরা ঘটিয়ে থাকে, দেখেন সন্দেহ থাকলে কোনো সম্পর্ক আর টিকে থাকে না। ওই সম্পর্ক আর ওই সম্পর্ককে সম্পর্ক বলা যায় না যে সম্পর্কে সন্দেহ থাকবে। সম্পর্ক থাকবে আস্থার উপরে, বিশ্বাসের উপরে, ট্রাস্টের উপরে, ভরসার উপরে। সালমান শাহর জীবনের সবচাইতে বড় ভুলটাই হচ্ছে সামিরা। আজকে যদি সালমান শাহর জীবনে সামিরা না আসতো, তাহলে সালমান শাহকে আমরা এত তাড়াতাড়ি হারাতাম না হয়তো। সালমান শাহর জীবনের সবচাইতে বড় ভুলটাই হচ্ছে অন্ধভাবে সামিরাকে ভালোবাসা। আজকে যদি সালমান শাহ অন্ধভাবে সামিরাকে ভালো না বেসে সামিরার ব্যাপারে খোঁজ খবর রাখতো, তার অগোচরে সামিরা কি করে বেড়াচ্ছে সেই বিষয়গুলো সে যদি ইনফরমেশন নিত, তাহলে হয়তো সে নিজেকে
ওখান থেকে গুটিয়ে আনতে পারতো, সরিয়ে আনতে পারতো। এত কিছুর পরেও সালমান শাহ কিন্তু বারবার সামিরার রাগ ভাঙাতে গিয়েছে, সামিরার কাছে সরি বলেছে, সামিরার কাছে নত হয়েছে এবং সামিরার রাগ ভাঙিয়ে সামিরার বাপের বাড়ি থেকে সামিরাকে আনতে গেছে এত কিছুর পরেও। সো সেই সামিরা আই ডোন্ট নো কেন এত ভয় পাচ্ছে, কেন সে লুকিয়ে আছে, বা কেন সে মালেক আফসারিকে থ্রেট দিল, কেন সে ওই দিন বিবস্ত্র অবস্থায় ছিল তার ফ্ল্যাটে। আর সেই ফারুক কোথায়, যেই ফারুক সালমান শাহকে নেশাদ্রব্য দিত। এদের সবাইকে আসলে অ্যারেস্ট করতে হবে, সবাইকে অ্যারেস্ট করতে হবে, সবার কাছ থেকে আবার নতুন করে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং সবকিছু মিলিয়ে কেন জানি আমার কাছেও মনে হচ্ছে এটি কখনোই আত্মহত্যা নয়, এটি একটি হত্যাকাণ্ড, এটি আমার কাছে মনে হচ্ছে কেন যেন। যাই হোক, বাকিটা প্রমাণিত হবে আদালতে। ডন যদি নির্দোষ হয়ে থাকে, সামিরা যদি নির্দোষ হয়ে থাকে, ভালো কথা, আদালত প্রমাণ করবে সেটি। 29 বছরের একটি কষ্ট তো লাঘব হবে। 29 বছর ধরে সালমান শাহকে যারা ভক্ত, সালমান শাহকে যারা ভালোবাসেন, সালমান শাহর আপন মা, ভাই, মামা, সালমান শাহর অনুরাগীরা 29 বছর ধরে যে রহস্যর সন্ধান করছে, অ্যাটলিস্ট সেই রহস্য সামনে আসুক, সেই রহস্য উন্মোচিত হোক।